কম্পিউটার শেয়ার স্ক্রিন শেয়ার স্যার হ্যাঁ, হলো স্যার 80 প্রেজেন্ট আছি স্যার। 80 গতকাল স্যার গতকালও ছিলাম। আচ্ছা স্যার 152 স্যার। হুম 152 আজকে প্রেজেন্ট কালকে তো ছিলাই জি স্যার। আচ্ছা আচ্ছা তাহলে আমরা শেয়ার স্ক্রিনে তোমাদের এই যে তিওয়ারির বইয়ের যে গুমেনপুরের সাথে কানেকশনটা টাচ করেছিলাম গতকালকে। তো এখানে প্রথমে কিছু বিজেটির বৈশিষ্ট্যগুলা ছিল, তারপর এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা কিভাবে হবে এবং সেটার একটা ডিরেকশন ছিল হেটারোর ফর্মে, এবং এখানে ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে যে একটা গ্যাপ তৈরি হবে সেটা বলা হয়েছিল। এটা ছিল একটিকে। আর তারপরে এই জায়গাটা বলা হয়েছিল মানে যেটা বললাম গ্যাপটার কথা, where a larger band gap material is employed for the emitter than the rest of the BJT। ঠিক আছে, তার মানে বিজেটির দুটো অংশ থাকবে, একটা এমিটার পার্ট যেখানে তোমার ব্যান্ড গ্যাপ বেশি আলা সেমিকন্ডাক্টর থাকবে, আর বাকি পার্টে অন্য আরেকটা সেমিকন্ডাক্টর থাকবে, মানে বেজ এবং কালেক্টরে। কিন্তু তাহলে সেটা হবে ন্যারো ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, একই ম্যাটেরিয়াল থাকবে, ওই জায়গাটা হবে হোমো জাংশন। তার মানে এমিটার বেজ হচ্ছে হেটেরো আর বেস কালেক্টর হচ্ছে হোমো, এই কথাটা এখানে বলা হয়েছে। এবং তারপর বলা হয়েছে তাহলে এখানে গুমেলপুন মডেলটা কিভাবে খাটাবো সেটার কথা বলা হয়েছে। এটা নিয়ে কিছু এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম নিয়ে ডিসকাশন ছিল, রিকম্বিনেশন সেন্টারের কথা বলা হয়েছিল, ব্যান্ড গ্যাপের কথা বলা হয়েছিল, এবং এখানে বলা হয়েছিল যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দেয়ার ইজ ওয়ান ডিস্টিংগুইশিং ডিফারেন্স বিটুইন সিলিকন অ্যান্ড দ্য কম্পাউন্ড। সেটা কি ছিল, যে লাইফ টাইমের ব্যাপারটা বলা হয়েছিল, তাই না? পুয়ার লাইফ টাইম হবে ইয়াতে, both in bulk and surface due to the direct band gap, আর ডিউ টু হচ্ছে এইচএসআর রিকম্বিনেশন হবে। তো এই সমস্ত কারণে একটু দেরি হবে লাইফ টাইমের ক্ষেত্রে, এটার একটা বৈশিষ্ট্য বলা হয়েছিল গতকালকের ক্লাসে। তারপরে ওনারা কোয়াসিস্টেটিক অ্যানালাইসিসে গেছিলেন, সেখানে প্রথমে কিছু ইকুয়েশন নিয়ে কথা বলা হয়েছে, এবং আবার বলা হয়েছিল গুমেলপুল মডেলের কথা নিয়ে আমরা কনসেন্ট্রেটেড রাখবো নিজেদেরকে, এবং এক্সটেন্ডেড বলা হচ্ছে, কারণ আগে যেটা আমরা পিএন জাংশনের থেকে পড়ছিলাম সেটাই বিজেটির ক্ষেত্রে এক্সটেন্ডেড হচ্ছে আর কি, মানে ওই কনসেপ্টটা। এটা যেন কম্পিউটার সিমুলেশন লাগবে, এগুলো এখানে বলা হয়েছিল। আর এখানে সেই একটা স্পেসিফিক নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বলা হয়েছিল যে জাংশনটা কেমন হবে, এমিটারটা হবে এন, বেসটা হবে পি টাইপ, এমিটারটা এন টাইপ, ওটা পি টাইপ, এবং এটা এন টাইপ, কালেক্টর হচ্ছে এন টাইপ। তার মানে বেসটা হলো পি টাইপ, কিন্তু বেস আর কালেক্টর দুজনে একই ম্যাটেরিয়াল হবে, ন্যারো ব্যান্ড গ্যাপ, আর বাম দিকেরটা বেশি ব্যান্ড গ্যাপ। আর বেজের সাইজ বলা হয়েছিল 0.10 মাইক্রোমিটার, এবং ডোপিং কনসেন্ট্রেশন বলা হয়েছিল। তার মানে ডোপিং কি হোল দিয়ে করা হয়েছে, তাই না? বেজে তো পি টাইপ, হোল মানে কি অ্যাকসেপ্টর দিয়ে করা হয়েছে। আচ্ছা, এটা একটা স্ট্যান্ডার্ড এক্সাম্পল, এটা নিয়ে কাজ করলে আমরা একটা বেসিক ধারণা পাবো, এটাই বলা হয়েছে। তো এখন এখানে কিছু ফিজিক্যাল জিনিস বলা হয়েছিল, যে বাম দিক থেকে হোল সি এ ব্যারিয়ার লার্জার দেন ডেলিজি, এটা কোন জায়গায়, হ্যাঁ, to an exponentially smaller carrier density, so at low level injection at the base emitter junction। তার মানে আমরা এই জায়গা থেকে কাজ শুরু করছিলাম, এমিটার বেস জাংশন। তো এখানকার বলা হচ্ছে যে কোনটা কোন জায়গায় বলা, লো লেভেল ইনজেকশন বলা হয়েছে। ইনজেকশনটা তো তোমরা জানো যে বিজেটির ক্ষেত্রে কি হয়, বিজেটির ক্ষেত্রে বায়াসিং ভোল্টেজের সাথে সাথে ক্যারিয়ার ইনজেক্ট হতে থাকে। তো ক্যারিয়ার যেটা ইনজেক্ট হবে মাইনরিটি ক্যারিয়ার ইনজেক্ট হবে। তো পি টাইপ যদি বেস হয় তাহলে সেখানে ইলেকট্রন ইনজেক্ট হবে তার এই ট্রানজিস্টর এই রিজিয়নটায়, তো এই জাংশনে আর কি। তো কাজে সেই যে কনসেন্ট্রেশনটা যদি কম হয় তাহলে লো লেভেল ইনজেকশন হবে, ভোল্টেজটা যদি কম থাকে। তো শকলি ব্যান্ড রিকনসেপ্ট প্রিভিয়াস নাও কনসিডার দ্য বেস কালেক্টর জাংশন, আর এদিকের জাংশনটা না এট লো লেভেল ইনজেকশন এনি ইনসিডেন্ট, এখানে তাহলে ইনজেকশন হতে পারে, তো এখানেও ইনজেকশন হলে এদিকে হোল হতে পারে, এদিকে আবার এটা যেহেতু এন, তো কি বলছি এন পি এন, হ্যাঁ, তাহলে এখানে ইনজেকশনটা হবে এদিকে হবে ইলেকট্রন, এদিকে হবে হোল। আচ্ছা, ভোল্টেজের সাথে সাথে there exists a very small electron concentration in the base collector junction region for normal operation। এখানে একটা নরমাল অপারেশন বলা হয়েছে, the electron diffusion current is from the collector to the base, এদিক থেকে ইলেকট্রন যাবে, ডিফিউশন, যেহেতু এটা ইলেকট্রন এন টাইপ কাজে ইলেকট্রন বেশি, কাজে ডিফিউশন হবে ওইদিকে আর কি। আর হাই ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ যদি বাড়তে থাকে তাহলে বেস কালেক্টর জাংশন ইজ এট দ্য বেস এমিটার জাংশন লিডস টু স্যাচুরেশন রিজিয়ন অফ দ্য অপারেশন অফ দ্য ট্রানজিস্টর। এই রকম বিভিন্ন এরিয়া নিয়ে প্রচুর ডিসকাশন আছে, এটা একটু তোমরা পড়বা, ওরকম কনসেপ্টুয়ালি মেইন পয়েন্টগুলো একটু সামারাইজ করে রাখবে আর কি।
তারপর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ওই যে 0.1 বেজের ডায়ামিটার সাইজ ধরে এখানে তিনটা জিনিস গ্রাফ ছিল, একটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ক্যারিয়ার্স, একটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য ক্যারিয়ার্স, কোথায় কেমন থাকবে, কোথায় কত ব্যারিয়ার পাবে ইত্যাদি। এই অ্যানালাইসিস করে আমরা গতকালকে শেষের দিকে এক্সটেন্ডেড গুমেলপুন মডেলের স্বার্থে একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের কথা বলেছিলাম, এবং তারপরে আমরা একটা হ্যাং হয়ে গেছে আমার, একটু দাঁড়াও, কম্পিউটারের উপর প্রচুর অত্যাচার চলতেছে, একটু ওয়েট করো প্লিজ, ওয়েট এ মিনিট। আসছে, ঠিক আছে। তো এখানে গিয়ে আমরা এই এই ছবিটা ছিল, এবং তারপরে কিছু ইকুয়েশন নিয়ে কাজ করেছিলাম, এগুলোর ইকুয়েশন নাম্বার গুলো দেওয়া হয়েছিল, ডায়োড ইকুয়েশন গুলা। তো সেখানে আমার গুমেল নাম্বার গুলো ইনকর্পোরেট করা হয়েছে। তারপর এই চারটা ইকুয়েশনে লেখা হয়েছিল। So 7.5 পর্যন্ত লেখছে। আচ্ছা আচ্ছা, তো 7.5 এখানে জি যেটা ছিল এই যে গুমেল নাম্বারে, সেটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে ডাব্লিউ থেকে ডাব্লিউ। এখন তোমাকে বুঝতে হবে যে ডাব্লিউ গুলা কি বা জেড গুলা কি, এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে তিনটা রিজিয়ন আছে, এই ডিরেকশনটা হচ্ছে জেড ডিরেকশন। এখন ডাব্লিউ ডাব্লিউ প্রাইম, এগুলা তোমাদের ছবির রেসপেক্টে হয়তো আসছে, কাজে ছবিটা একটু এখানে আমাদের রেলিভেন্ট। এই ছবিটা একটু, কালকে তো এটা আঁকা হয় নাই না, না এইটা একটু এঁকে নাও। এখন ইকুয়েশন গুলো যেখানে কালকে শেষ করছিল তার নিচে 2 মিনিট সময় দিলাম, ঠিক আছে। আঁকা হয়েছে। ইয়েস আচ্ছা, তো এখানে রিজনটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে এই এটা হচ্ছে ডাব্লিউ প্রাইম, মানে এমিটার বেজের মাঝখানে যে জায়গাটা, সেটা যে স্পেস চার্জ রিজিয়নটা, সেটাকে একটা বলা হচ্ছে ডাব্লিউ প্রাইম থেকে ডাব্লিউ পর্যন্ত, আর ডান দিকেরটা বলা হচ্ছে ডাব্লিউ থেকে ডাব্লিউ প্রাইম পর্যন্ত। তার মানে অরিজিনাল এমিটারের দিকের অংশটা হচ্ছে প্রাইম, অরিজিনাল কালেক্টরের দিকের অংশটা হচ্ছে প্রাইম, আর বেজের দিকের অংশগুলো হচ্ছে প্রাইম ছাড়া আর কি, আর বেজের কোনো কোঅর্ডিনেটের নাম দেয় নাই আর কি। আর এখানে কনসেন্ট্রেশনটা দেখা হয়েছে যে এক্সেস ক্যারিয়ার যেটা হচ্ছে ইনজেকশন হওয়ার পরে কতটুকু হচ্ছে, ইকুইলিব্রিয়ামে পিএন নট, এটা পরে। তো আমাদের এই
প্রথম অংশটা হচ্ছে তোমার হেটেরো জাংশন হচ্ছে এখানে, দুটো আলাদা ম্যাটেরিয়াল কিন্তু এখানে সেম ম্যাটেরিয়াল। আচ্ছা, নাও উই গোয়িং টু দ্য ইকুয়েশন। তো ওই যে রিজিয়ন গুলো বলছিল সেখানে ইন্টিগ্রেশনটা হচ্ছে, কাজে এই দুইটা ইকুয়েশন লেখো এবং নাম্বার দাও। কত? 7-8? 7-8। ঠিক আছে, 7-8 দিয়ে হলো ঝটপট। হোলের কনসেন্ট্রেশন, ইলেকট্রনের কনসেন্ট্রেশন, জাস্ট ইন্টিগ্রেশন হচ্ছে। আচ্ছা, তো এখানে নিচে যেতে পারি। তো সিমিলারলি ইফেক্টিভ ডিফিউসিভিটি, এটা আসলে আমরা ডিফিউশন কোএফিসিয়েন্ট নামে পড়ে আসছি ছোটবেলায়। তো সেই ডিফিউশন কোএফিসিয়েন্ট বেইজে হচ্ছে ইলেকট্রনের, এমিটারে হচ্ছে হোলের। অরিজিনাল এমিটারটা কিন্তু ছিল তোমার এন টাইপ, কিন্তু ক্যারিয়ারটা হচ্ছে মাইনরিটি হোল নিয়ে ধরা হচ্ছে ডিপি। আর অরিজিনাল বেসটা ছিল পি টাইপ, কিন্তু এখানে উল্টাটা ধরা হচ্ছে ইলেকট্রনেরটা। তো সেখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে, ভাগ করা হচ্ছে, করে ডিফিউশন কোএফিসিয়েন্ট বের করবে। তো এই ইকুয়েশন উপরেরটা যদি 7-8 লেখো, এই দুটোকে 9-10 লিখে ফেলো। 7-8 মনে হয় লিখে ফেলেছো, এখন 9-10টা লেখো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার অ্যাটেন্ডেন্স কি নেওয়া হয়ে গেছে নাকি? অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, আবার নেওয়া যাবে। তোমার রোল কত? 1? না স্যার 87। 87 কি ইয়ে করেছো? গতকালকে ছিলা? জি স্যার গতকাল গেছিলাম, আজকে স্যার ওই যে কারেন্ট ছিল না তো এই জন্য স্যার অ্যাটেন্ড হইতে দেরি হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ফাহাদ সাহেব কি এসছেন? তাহলে 1 আর ফাহাদ সাহেব প্রথম জন আর লাস্ট জন, এই দুজন আসেনি। আচ্ছা, তাহলে লিখে ফেলেছো 9-10? Yes. আচ্ছা, এখন হচ্ছে জেন এর ইকুয়েশনটা উপরে একটা দেখো ছিল, জেন মানে হচ্ছে এইটা। তাহলে এখানে আমাদের এটাকে 1-2 বলছিলাম, এটা 1-2, তাহলে আমাদের এখানে জেন বের করতেছে আবার। ওখানে ছিল জেন হচ্ছে ডাব্লিউ, এখানেও তাই করতেছে ডাব্লিউ। তারপর কিউ ডিএন এনআই স্কোয়ার, ওই অংশগুলো সেম, জিএন বিটাও সেম। জিএন বিটাও সেম। তারপর ই টু দি পাওয়ার এটা ছিল, এখন এই জায়গাটা দেখো চেঞ্জ করছে, ই টু দি পাওয়ার ভিএবি কাটি, এটার জায়গায় এখন লিখতেছে দুটো অংশ ভাগ করে ফেলছে, একটা এমিটার বেস আর একটা কালেক্টর বেস। এটার ব্যাকগ্রাউন্ডটা কি? উই মে নাও রাইট এ সিমিলার সেট অফ ইকুয়েশন। তার মানে আমরা এতক্ষণ যে অ্যানালাইসিসটা করলাম এটার সাহায্য নিয়ে আরেক ধরনের ইকুয়েশন বের করব ফর দ্য রিভার্স মোড অপারেশন। তো উই নাও কনসিডার দ্য বেস কালেক্টর হচ্ছে তখন ফরওয়ার্ড বায়াস, এবার স্মল ইকুয়েশনে যেটা করা হয়। আর বিসি বাই দ্য পটেনশিয়াল বিসি হুইচ ইজ অলসো ইগনোরেড, এখন ভিবিসি একটা টার্ম থাকলো, আগের বার এটা জিরো বায়াস ধরা হয়েছিল, তো কাজে এটা বাদ ছিল, এখন ওইটারে ধরবো। তো দি ইকুয়েশনস আর লাইক, এটা হচ্ছে উইথ দ্য ইমিটার কার্ভ ফর রিভার্স বায়াস। তাহলে এতক্ষণ যে 1 থেকে 10 লেখলা সিমিলার ইকুয়েশন, তো the consequence of this is that we may now write the net electron and net hole currents at the edges of the base emitter depletion region with a quasi-neutral base and with the emitter. The current density is followed by the superposition. তার মানে দুটোকে আলাদা আলাদা করে সুপারপজিশন করা হবে। তাহলে এখানে আমরা বলবো যে কনসিডার ফরওয়ার্ড মোড, কনসিডার রিভার্স মোড। ফরওয়ার্ড মোডের ইকুয়েশন, রিভার্স মোডের ইকুয়েশন, and we concentrate on net electron net hole concentration এর। এই দুটা যদি ধরা হয় তাহলে আমাদের ইকুয়েশন 1 and 2 এই দুটার ক্ষেত্রে ইকুয়েশনটা খাটানো হবে। তো খাটালে আমাদের নতুন সেট অফ ইকুয়েশন আসবে এই দুটা, এটাকে বলবো 11-12। তাহলে 11 আর 12 লেখো। তো we have considered the process of injection and collection occurring in the transistor structure under operating conditions. The net flow can be broken up into flow associated with forward and reverse conditions. ঠিক আছে, নেট ফ্লোকে দুই ভাগ করতেছে, একটা ফরওয়ার্ড একটা রিভার্স, তাই না? তোমার যদি এদিক থেকে ফরওয়ার্ড এরকম ফ্লো হয় আবার রিভার্স এরকম ফ্লো হয়, তাহলে দুটো বিয়োগ করলে আমরা একটা নেট পাবো, এরকম আর কি। তো নেট, এটা ফরওয়ার্ড এটা রিভার্স বলে দিই, এটা নেট। আচ্ছা,
তো দ্য নেট কারেন্ট অফ দ্য কালেক্টর কোয়াসি নিউট্রাল রিজনটা বুঝতেছো, কালেক্টরের জাংশনের পরে যেটা শেষের দিকে, which is also the current that is collected by the ohmic collector, তাই না? তোমার এই তো স্ট্রাকচার, এটা বেস, এটা কালেক্টর, এটা হলো জাংশন, তাহলে এটা হলো এই যে কি কি নাম বলছে, কোয়াসি নিউট্রাল রিজন, কিউএনআর। এই সাইডে হচ্ছে তোমার এই তোমার বায়াসিং ভোল্টেজের সাথে যে ওহমিক কন্টাক্ট। তো যে ohmic contacts can be expressed in terms of the products of ratios as inflow and outflow of currents in the base emitter space charge region। ঠিক আছে, তাহলে ওই সাইডে যদি যাও তাহলে বেজ এমিটার তো ওই সাইড দিয়ে ঘুরে আসলে এদিকে বেজ এমিটার আছে, তাই না? তাহলে এটার সাথে ওইটার একটা রিলেশন থাকবে। তো এখানে যে নেটটা, হ্যাঁ, তো এটা লিখতে পারো, দ্য নেট কারেন্ট ইন দ্য কালেক্টর কোয়াসি নিউট্রাল রিজন অলসো, ব্র্যাকেটে লেখো অলসো দ্য কারেন্ট কালেক্টেড বাই দ্য ইলেকট্রোড ক্যান বি এক্সপ্রেসড। তার মানে তিনটা জিনিস বলছে, এখানকার কারেন্ট, ohmic কন্ডাক্টর কারেন্ট, এবং এই সাইডের কারেন্ট, দ্য কারেন্টস ইন দ্য কোয়াসি নিউট্রাল রিজন। তার মানে বেজ এমিটার চার্জ রিজন, এদের রেশিও থেকে, অ্যান্ড দ্য বেস কালেক্টর স্পেস চার্জ রিজন, সবকিছুর সাথে রিলেটেড। একটা হচ্ছে তিনটা জায়গায় আর কি, একটা হচ্ছে বেজ এমিটার, এই যে এই রিজনটা, এটা হচ্ছে রিজন 1 যদি বলি, এটা হলো স্পেস চার্জ রিজিয়ন, কোথায়? এমিটার বেজে। এটা হচ্ছে তোমার রিজিয়ন 1। রিজিয়ন 2 হচ্ছে in terms of the products of the influence base emitter space and the quasi neutral base region, এটা হলো তোমার বেজের কোয়াসি নিউট্রাল রিজিয়ন, এটা হচ্ছে আমাদের রিজিয়ন 2। আর 3 নাম্বার বলছে and the base collector space charge region, আর এখানে হচ্ছে তোমার রিজিয়ন 3, that is base collector space charge region। ঠিক আছে, কারেন্টের ফ্লোটা এইভাবেই তো হবে। তাহলে এদের এটার সাথে ইয়ে করে, তো এখানে আসলে কি বলছে, নেট কারেন্ট অফ দ্য কালেক্টর কোয়াসি নিউট্রাল রিজন। কোয়াসি নিউট্রাল হচ্ছে এখানকার কোয়াসি নিউট্রাল রিজন, এখানকার বের করতে হলে এটার স্পেস চার্জ, এটার স্পেস চার্জ, এটার নিউট্রাল রিজন, এই তিনটার ক্ষেত্রটা কনসিডার করা হচ্ছে। এন্ড দ্য বেস কালেক্টর চার্জ রিজন, এদের মধ্যে প্রোডাক্ট কনসিডার করা হচ্ছে। তো কিভাবে হচ্ছে সেটা এখানে দেখানো হয়েছে। প্রথমে হচ্ছে আমরা যদি ছবিটা চিন্তা করো, এই জায়গাটা ছিল ডাব্লিউ ই প্রাইম, এটা ছিল ডাব্লিউ ই, বোধহয় না, উল্টা বললাম। প্রাইমটা কোন দিকে ছিল? প্রাইমটা ইন্টিগ্রেশনের লিমিট, এই যে ই প্রাইম থেকে 0 থেকে ডাব্লিউ 0, হ্যাঁ ডাব্লিউ প্রাইম 0 থেকে ডাব্লিউ প্রাইম। আচ্ছা, এটা একটু চেক করতে হবে তাহলে। আর এখানেও ছিল ডাব্লিউ সি আর ডাব্লিউ সি প্রাইম, আমি ডান সাইড গুলোকে ওই প্রাইম ধরছি, উল্টা ছিল কিনা মনে নেই। তাহলে কারেন্ট এটা অনেকটা অ্যাম্পলিফিকেশনের মতো, তাই না? কারেন্ট অ্যাম্পলিফিকেশনের মতো। তাহলে ডাব্লিউসি তে যে কারেন্ট এবং ডাব্লিউসি প্রাইমে যে কারেন্ট, সেটার সাথে আসতেছে এই ডাব্লিউসির কারেন্টটা এখন আউটপুটে আসতেছে, সেটার সাথে ইনপুট এমিটারের কারেন্ট, এমিটারের সাথে আবার এমিটারের, তার মানে ডাব্লিউ প্রাইমটা এখানে ঠিক আছে মনে হয়। তো এইগুলা গুণ করলে আমরা ইকুয়েশন এটাকে 13 বলতে পারি। তো কাজে এখানে যে অ্যানালাইসিস গুলো বলা হয়েছে এবং আমি যে ছবিগুলো আঁকলাম তিনটা রিজিয়ন, ওইটার কথাকে একটু মেনশন করো। এটা হচ্ছে আলটিমেট হচ্ছে এইটা চাচ্ছি, হ্যাঁ, সেটার জন্য তিনটা জিনিসের গুণ হচ্ছে। এই গুণের একটা হলো এটা, একটা হলো এটা কোয়াসি, আর তৃতীয় হলো আবার স্পেস চার্জ। ঠিক আছে, আর আমরা আসলে করতেছি কোয়াসি নিউট্রালেরটার। তো এই ইকুয়েশন 13 পর্যন্ত লেখো, 2 মিনিট সময় দিলাম।
13 পর্যন্ত লেখা হয়েছে? Yes, sir. ঠিক আছে, থ্যাংক ইউ, এটা অলরেডি ক্লিয়ার করলাম। আচ্ছা, তাহলে এখন এই যে ইকুয়েশনটা আসলো সেটার সাথে যেহেতু দুটো কারেন্টের রেশিও, কাজে একটা ফ্যাক্টর লাগবে। তো এখন এটা কি জে বলতেছে, তাই না? তো জেটা এখানে তো জেএন ও ছিল, জেপিও ছিল, কিন্তু এখানে লিখলো টোটাল কারেন্টকে ধরছে। তো কারেন্ট ইন দ্য কালেক্টর কোয়াসি নিউট্রাল রিজন, যেটা এটাকে বলা হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য বেস কালেক্টর স্পেস চার্জ রিজন, হ্যাঁ, যেটা এদিকে ছিল, হ্যাঁ, ইজ লার্জলি ক্যারিড বাই ইলেকট্রনস, তার মানে এই ইলেকট্রনটাকে বেশি ধরছে। The junction being at most moderately forward bias except when approaching saturation. So as a result, the net ratio of outflow in the collector and inflow in the emitter, the common base current gain of the resistor, is written as সবকিছু ইলেকট্রনে কনভার্ট করে নিল। তো কাজে এইটা যেহেতু রেশিও দিয়ে আসতেছে, তো কাজে এটা একটা রেশিও এবং সেটা একটা ফ্যাক্টর আলফা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যেটাকে কারেন্টের রেশিও যেহেতু, সেহেতু এটাকে কমন বেস কারেন্ট গেইন অফ দ্য ট্রানজিস্টর নামে রিপ্রেজেন্ট করলো। এবং সেটা এখানকার যেটা ছিল তারা সব জায়গাগুলোর সাথে জে যুক্ত, এন যুক্ত হলো। আর এখানে তোমার ছিল জে ডাব্লিউ ছিল, জে ডাব্লিউ প্রাইমও ছিল, তো জে ডাব্লিউটা রাখছে। আর জে ডাব্লিউ প্রাইম আর জে ডাব্লিউ প্রাইম এই দুটো যে জিনিস ছিল, সেই জায়গাটাকে এরা জেএন এবং জেপির কম্বিনেশন হিসেবে ধরলো। তো এটা পর্যন্ত সেটাকে আমরা বলবো ইকুয়েশন 13 নাকি 14। তো 14-র আগে এখানে যে কথাগুলো বলছে এটা একটু জায়গা রাখতে পারো, পরে নোট করে নিও। এখন 14 নম্বরটা লিখে ফেলো। আশা করি লিখেছো। সো উই গো টু দ্য নেক্সট পেজ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে ফার্স্ট রেশিও ইন দ্য ইকুয়েশন, এই রেশিও represents the effect of transport in the collector space region, তাই না? কালেক্ট সি, তো to be called the collector transport factor and to be represented by zeta। তাহলে এই জায়গাটাকে, এটাকে আমরা এরকম জিটা দিয়ে রিপ্রেজেন্ট করব, সেটার ভ্যালু। আর তারপরেরটাকে বলা হচ্ছে আন্ডার কনস্ট্যান্ট ইট মে ডিফার ফ্রম ইউনিটি প্রিডমিনেন্টলি ডিউ টু দ্য, এটা এক হবে না আর কি, ডিউ টু দ্য ক্যারিয়ার মাল্টিপ্লিকেশন কজড বাই দ্য অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন অর ব্যান্ড টু ব্যান্ড টানেলিং এট হাই রেটস। পিছনের কারণ আসে, এই জন্য এক থাকবে না। সেকেন্ড টার্ম অফ দ্য ইকুয়েশন represents the changes in electron current density due to the transport in the quasi-neutral base region, তাই না? দুটি, একদিকে কালেক্টর একদিকে এমিটার, তার মানে বেস রিজনের ইফেক্টটা এখানে আসতেছে। তো সেটাকে রিপ্রেজেন্ট করতেছে কমনলি অ্যাজ বেস ট্রান্সপোর্ট ফ্যাক্টর, যেটা আমরা ব্রেনানের বই থেকে আমরা অলরেডি পড়েছিলাম। সেই ওটাতে টাউ দিয়ে বোধহয় রিপ্রেজেন্ট করা হয়েছিল ট্রান্সপোর্ট ফ্যাক্টর, ওটা টাইম ছিল মনে হয়। যাক, তাহলে এটাকে বলা হবে আলফা টি। আচ্ছা, the last term in the equation is the ratio of the electron current density injected into quasi-neutral region of base to the total current density flowing in the base emitter junction। তো এটাকে একটা এফিসিয়েন্সি টার্ম বলতেছে, সেটা হচ্ছে গামা। তাহলে তোমরা এই তিনটার মিনিং গুলো লেখো, যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কালেক্টর, আমি শুধু কালেক্টর লিখলাম, ট্রান্সপোর্ট শুধু টিআর লিখলাম, ফ্যাক্টর। দ্বিতীয়টা হচ্ছে বেস ট্রান্সপোর্ট ফ্যাক্টর, আমি বি লিখলাম, ট্রান্সপোর্ট লিখলাম, ফ্যাক্টর। আর তৃতীয়টা হচ্ছে গামা, যেটা হচ্ছে এমিটার ইনজেকশন এফিসিয়েন্সি, এমিটার ইনজেকশন এফিসিয়েন্সি, সেটাকে গামা বলে এই ইকুয়েশনটাকে 15 নম্বর ইকুয়েশন হিসেবে লিখতে পারো আর কি। 15 পর্যন্ত লেখো, 1 মিনিট।
15 নম্বর পর্যন্ত হলে আমাকে বলো। Yes, sir. ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা তাহলে তো এখন কি করছে, এখন হচ্ছে এটাকে নিয়ে অ্যানালাইসিস, গামা নিয়ে এখানে একটা অ্যানালাইসিস করছে। Since we have expressed the current densities at the edges of the space charge regions, the base emitter and base collector junction, we can now write the expression for these vectors under quasi-static condition. The collector transfer factor, এই যে প্রথমটা, deviates from unity mostly because of the carrier multiplication. একটু আগে একবার বলছে, only under particular operating conditions such as by biases which cause carrier avalanching, the forward bias, reverse bias. The conditions are usually avoided since they can be irreproducible and lead to excess noise. Under high frequency conditions or small time scales, it deviates because of the large displacement current del D by del T in the space charge region. Thus, under the quasi-static condition, we are principally interested in the injection efficiency and the base transfer factor. তাহলে ওটা মোটামুটি ইউনিটির কাছাকাছি সম্ভাবনা থাকার জন্য আমরা এই দুইটাকে নিয়ে আমরা অ্যানালাইসিস করি, এবং যেগুলাকে আমরা সংজ্ঞা অলরেডি বলছি কিন্তু আমরা ভাগ বলি নাই। এই দুটা রেশিওটাকে এভাবে দেখানো হয়েছে, এই দুটা রেশিওটাকে আবার এভাবে দেখানো হয়েছে। তো কাজে এদেরকে 15 না 16, এটা 16 এ আর 16 বি বলতে পারো। We now express the currents in the forward operating mode of the bipolar transistor in terms of the parameter described. The emitter current is the sum of the forward injection current of the electron and holes at the emitter junction if we ignore recombination effects within the ignore kara ase. The collector current of the injection density reaching the collector junction. The base transfer factor multiplied by the electron current emitter junction. The base is the difference. এটা আসতেছি, তোমরা তাহলে এই দুইটা ইকুয়েশন একটু লেখো, 16 এ 16 বি। 30 সেকেন্ড। তাহলে 16 এ 16 বি আশা করি হয়েছে। তো এখানে এটা নিয়ে কথাবার্তা বলছে, বলে ইকুয়েশনকে মডিফাই করছে আর কি। তো জে ই যেটা ছিল, জে ইটা কোথায় আছে, টোটালটা না, টোটালটার মধ্যে তাহলে হোল কারেন্টও থাকবে, ইলেকট্রন কারেন্টও থাকবে। তাহলে হোল কারেন্টের ইকুয়েশনটা দেখো কোত্থেকে আসলো, এই যে এই দুইটাতে চলে গেছে আবার। এই দুটো কত নাম্বার ছিল, 12, 11, 12? জি স্যার। তাহলে 11, 12-তে যদি থাকে তাহলে 11, 12-তে যে কিউডিএন অংশটা এখান থেকে আসতেছে, এটা 11 থেকে, আর এটা 12 থেকে, ঠিক আছে। তারপরে জেসি তে আসার জন্য আলফা দিয়ে গুণ দিছে, আর জেবি তে আসার জন্য দুটো বিয়োগ করছে। তাহলে ইউজিং 11, 12, তাহলে এটা হচ্ছে টোটাল, এটা জেই বের করছে, এটা জেসি, এটা জেবি। এটা লেখো 5 মিনিট সময়। তোমাদের এই ফাইনাল এক্সাম কবে থেকে শুরু দিছে? স্যার আমাদেরকে তো কিছু হ্যালো, স্যার আমাদেরকে তো কিছু বলেনি এখন। না বলে নাই, না মানে প্রথমে একটা ক্যালেন্ডার দিছিল ও দিছিল স্যার না, ওখানে স্যার 24 দেওয়া আছে, 24 অক্টোবর না? জি। জি স্যার, তোমাদের 24 তোমাদের অক্টোবর। কাছে কি সাবজেক্ট চয়েস নিছে, মানে যে কবে কোন পরীক্ষা দিতে চাও, ওটাও নেয় নাই না? না স্যার প্রত্যেকবার নেয় না যে রুটিন দেয় নাই তো স্যার। রুটিনই তো হয় না, রাইট রাইট। আচ্ছা, তাহলে যদি 24শে অক্টোবর হয় তাহলে আর শেষ তাহলে 3 সপ্তাহ, তাহলে নভেম্বরের শেষে সেমিস্টার শেষ, তাই না? স্যার নভেম্বরের 7 মানে ওই ক্যালেন্ডার অনুসারে নভেম্বরের 7 তারিখে সেমিস্টার ফাইনাল মানে লাস্ট পরীক্ষা হবে।
তাহলে কি নভেম্বর 8 তারিখে পরের সেমিস্টার শুরু? না স্যার, এমন কিছু টেন্টেটিভ ডেট স্যার দেওয়া ছিল 20-এর পর। নভেম্বর 20 না? ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এটার মধ্যে তোমরা এগুলো তো জাস্ট মান বসাইছে, তোমরা যেইটা এটা দিয়ে হবে এটা লিখে ফেলতে পারো। সেটাকে 17 হবে, আর জেসিটা এটা গুণ করলে হবে আলফা দিয়ে, কাজে 18 হবে। জেবিটা হচ্ছে দুজনের বিয়োগফল, সেটা 19 হবে। তোমাদের যদি আমরা ইকুয়েশনে বলে দিই যে জেপি আর জেএন এর এক্সপ্রেশন বলে দিলাম, তাহলে সেখান থেকে তোমরা জেই জেসি জেবি কি হবে এটার এস্টিমেট করে দেখাও। এই ধরনের ছোট সিম্পল জিনিস তো পারবাই। তাহলে আমি আরো 2 মিনিট ওয়েট করি, লেখো। স্যার আমাদের স্যার এক্সাম স্যার কিভাবে হবে এখনো তো ডিসিশন আসেনি স্যার। তো বলছো বলতেছে আমাদের এক্সামটা স্যার কিভাবে হবে এখনো ডিসিশন আসেনি স্যার। আমরা কি স্যার ক্যামেরা অন করে দিব না ফেস টু আল্লাহ ফেস জানে, দিব না কালকে ক্যামেরা অফ করে দিব? মিটিং টিটিং চলছে, আমি ডার্ক মানে জানি না আর কি। আমরা এ ব্যাপারে কোনো ডিসিশন আসে না এখনো, মনে হয় এ নিয়ে আলোচনা চলছে আর কি। জি স্যার। আশা করি যাই হোক কিছু একটা লেখছো। এখন হচ্ছে this set of equations is quite general, useful for conditions of arbitrary band gap or intrinsic carrier concentration in any of the device region. The limitations on this set are those related to low level injection, and also that the compositional changes take place over a sufficiently long length scale and within the junction space regions. তাহলে এই ইকুয়েশনের মানে ফর্মটা একটু একটু করে মডিফাই হবে যদি লো লেভেল ধরি, কম্পোজিশনাল চেঞ্জ ধরি, অথবা স্পেস চার্জ রিজনের কিছুটা এলাকা নিয়ে চিন্তা করি। এটা হতে পারে মোর কমপ্লেক্স ইকুয়েশনস ওয়্যার উই রিল্যাক্স দ্য লাস্ট অফ দ্য কন্ডিশনস regarding the position of the compositional changes in the space regions are considered in problem, যেটাই হোক। However, all this analysis still assume the validity of drift diffusion transport, ঠিক আছে? So no discontinuity should appear in the structures and the transport must be limited by the drift diffusion process. So we have now derived the external currents under quasi-static conditions using the modified Gummel-Poon approach. Similar to our approach of perturbational modeling in MESFET and HFET, we may extend this approach to include time-dependent effects. তাহলে আমাদের next concentration হচ্ছে time-dependent effects টা দেখা, and thus be able to model changes and effects taking place over time scales. This requires as the analysis of capacity effects associated with the storage of charge. ঠিক আছে, তাহলে এখানে ক্যাপাসিটেন্সের একটা ব্যাপার থাকবে। আচ্ছা, this diffusion capacitance effects and changes in space charge regions, the transition capacitance effects. তাহলে দুটো ইফেক্ট বলতেছে, একটা হচ্ছে ট্রানজিশন ক্যাপাসিটেন্স ইফেক্ট আর একটা হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স ইফেক্টস। তাহলে টাইম ডিপেন্ডেন্ট অ্যানালাইসিস একটু হেডিং দাও। তো সেখানে কনস্ট্রেইন যেটা, একটা কনস্ট্রেইন হচ্ছে ডিফিউশন ক্যাপাসিটেন্স ইফেক্ট আর একটা হচ্ছে ট্রানজিশন ক্যাপাসিটেন্স ইফেক্ট। ঠিক আছে, আমরা দুটা ক্যাপাসিটেন্স পড়ছিলাম, ট্রানজিশনটা হচ্ছে জাংশন ক্যাপাসিটেন্স যেটা পড়ছিলাম, আর স্টোরেজের সাথে রিলেটেড যেটা পড়ছিলাম ওইটাও মনে হয় ইয়াতে পড়া হয়েছিল, সলিড স্টেট ডিভাইস নিমাইনে স্ট্রিটম্যানে ছিল। ওই দুটার কথাই বলা হয়েছে এখানে আর কি। তো our goal is to generate the objective model at the bipolar transistor based on the charge storage.
আচ্ছা, এটা মনে হয় লিখে ফেলছো, তাহলে আমরা নিচে যাই। নিচে কিভাবে যাব? নিচে যাব, হ্যাঁ, আচ্ছা। তো the approach is to utilize the changes in the stored charge in various regions as the basis for the analysis. ঠিক আছে, its origin is in the fact that we can view the flow of carriers in minority carrier devices to be associated with minority carrier changes. The electron current at the base collector junction, which occurs due to injection, requires the storage of electron charge in the p-type base. In homogeneously doped base structure, the current flows by diffusion. Thus, there exists a gradient of electron concentration, with the electron concentration decreasing from the emitter edge to the collector edge. Quasi-neutral region, the existence of electron in the base and its gradient occur together with the flow of electrons into the collector. The stored charge may be considered as the basis of the quasi-static time-dependent modeling. একই কথা, এদের বইয়ের ভাষা হলো যে ঘুরায় ফিরে এক কথা দুইবার বলা। So we consider one example to demonstrate the usefulness of this approach based on stored charge and to show its equivalence to the approach based on the transport. The base time constant tau b, এটা পড়ছিলাম। By definition, the time required by a carrier to transit the quasi-neutral base region. So consider the coordinate system with the origin in the quasi-neutral base region at the edge of the base emitter depletion region. Thus, তাহলে আমরা ধরে নিতে পারি যে কোঅর্ডিনেট সিস্টেমটা এই যে যেখানে তোমার ইয়াটা শেষ হয়েছে, বেজ এমিটার জাংশনের যেখানে এজ, হ্যাঁ, প্রথমে তো এমিটার, তারপর বেজ, তারপর কি ডিপ্লিশন রিজন। আমি ছবি যদি আঁকি, এমিটার, বেজ, এখানে তোমার জাংশন, এবং এখানে হচ্ছে তোমার, এটা হলো ট্রানজিশন রিজন। তো ট্রানজিশন রিজনের এজ হলো এইটা। তো এখান থেকে আমি বেস শুরু করব, শুরু করে কালেক্টর পর্যন্ত যাব। তো এখান থেকে 0 তে ডাব্লিউবি, তো সেটা ধরলে ভেলোসিটিকে ডিস্টেন্স বাই ভেলোসিটি, হ্যাঁ, এটা করে তাকে ইন্টিগ্রেট করলে আমরা টাইমটা পাবো। তো কাজে এটা হচ্ছে তোমার টাউবি। টাউবি আমরা অনেক পড়ছি ইয়াতে, ভদ্রলোকের বইতে, ব্রেনানে। তাহলে এখানে তাহলে কারেন্ট ডেন্সিটির মধ্যে এই অংশটা আসবে ডিএন বাই ডিজেড, সেখানে এটা বলা হয়েছে। তাহলে এটা এই ফর্ম নিবে জিএন, এটা হিসাবের মধ্যে ভেলোসিটি ঢুকাবে। হ্যাঁ, এখানে তোমার এই যে এই জিনিসটা ভেলোসিটিটা ঢুকালে এই ফর্ম নিবে। তাহলে এটাকে আমরা বলতে পারি, কি বলবো, টাইম ডিপেন্ডেন্ট অ্যানালাইসিসের প্রথম ইকুয়েশন। এটা শুরু করো একদম 0 থেকে, আবার শুরু করি 1 2 3। এটা হচ্ছে প্রোডাক্ট অফ এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন এন্ড ভেলোসিটি দিয়ে আমরা কি পাচ্ছি, কারেন্ট। তার মানে জে কে বলতেছি এন ইনটু ভেলোসিটি। এখন বলো জেটা কি? জে মানে হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট মানে কি? চার্জ পার ইউনিট টাইম। ডেন্সিটি মানে কি? এরিয়া, তার মানে সেন্টিমিটার স্কোয়ার। আর এন মানে কি? নাম্বার অফ চার্জ ইনটু কিউ করছে, কিউ, এই যে কিউ। তাহলে কিউ মানে এক একজনের চার্জ। তাহলে এই জিনিসটা কি মিন করলো? চার্জ হয়ে গেল। আর ভেলোসিটি মানে, ও, চার্জ পার ইউনিট সেন্টিমিটার কিউব। আর ভেলোসিটি মানে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই যে চার্জ থাকলো, চার্জ হলো সেন্টিমিটার স্কোয়ার, আসবে কি, এটাকে কিউব দিয়ে ভাগ করলে সেন্টিমিটার স্কোয়ার, আর সেকেন্ডটা হচ্ছে টাইম। তাহলে এই কিউ এন ভি গুণ করলে যে আসে, এটা অনেকবার এসএসডি তে পড়ছো, ওই কনসেপ্ট ইউজ করে 3 নাম্বার ইকুয়েশন আসবে আর কি। আর ভেলোসিটি যে ডিজেড বাই ডিটি, এটা তো বুঝতেই পারছো। 3টা ইকুয়েশন লেখো। হুম, ইটস কমপ্লিটেড, আই হোপ। 3টা ইকুয়েশন। তো তারপরে বলছে the two expressions allow us to write the velocity of the carriers since the current density is constant, magnetic density varies linearly. তো এই যে বেজ রিজিয়নের জন্য এটা হবে আর কি, এটার থেকে টাও বিটা আসবে। এটা এটা তো আমরা ডিরাইভ করছি অলরেডি এতে।
কাজে এই জিনিসগুলো এখন দেখে রাখো, কিন্তু আমরা এই ব্রেনান থেকে যে ডিরাইভ করছিলাম ওইটাই শিখি। আচ্ছা, তাহলে এখানে টাউবির এক্সপ্রেশনটা তোমরা দেখবে ব্রেনানে এরকমই আছে। তো ডিএন ছিল কিনা একটু চেক করো, আর নাইলে এখান থেকে একটু দেখে নিও। তাহলে এখান থেকে যদি দেখো তাহলে ইকুয়েশনটার নাম 4, 5, 6 দিতে পারো, দিয়ে ভেলোসিটির একটা এক্সপ্রেশন বের করছে, সেটাকে 7 বলা যায়। তো লেট আস নাও এক্সপ্লোর দ্য টাইম কনস্ট্যান্ট, দ্য টাইম অফ দ্য ট্রানজিট টাইম ইন দ্য বেস, এটাও ওখানে আছে। তো কাজে আমার মনে হয় এখন আমি একটু আগায় যাই দ্রুত, এক জায়গার থেকেই পড়ো, ব্রেনান থেকেই। তো এখানে এগুলো করে চার্জ বের করছে, চার্জ থেকে তোমার কিউএনবি বের করেছে বেইজে, তারপর এখান থেকে টাউবির এক্সপ্রেশন এটাই আমরা বের করছিলাম ব্রেনানে, তারপর জেন বের করেছে, সেখান থেকে কিউএনবি ধরে টাউবি টোটাল একটা বের করছে। তো বের করার ফলে আমাদের ফাইনাল ওদের অ্যানালাইসিসটা কি সেটা দেখতে হবে। এখানে বলছে যে কারেন্ট ফ্লো থ্রু দ্য ডিভাইস সাপোর্টস দ্য মাইনরিটি চেঞ্জ, হ্যাঁ, ইন দ্য বেস কোয়াসি নিউট্রাল রিজন which we just considered in the emitter quasi neutral region QPE and in the collector quasi neutral region QPC। তোমাদের এই জিনিসটা বারবার আসতেছে, তো আমি বলছি তোমার যদি ভুল করে না ফলো সেজন্য আবার বলতেছি। এটা হলো এমিটার, এটা হলো কালেক্টর, এটা হলো বেস, এই রিজিয়ন গুলা মাঝখানের যে রিজিয়ন গুলা সেগুলো হচ্ছে কোয়াসি নিউট্রাল রিজিয়ন, অল অফ দেম। আর এই মাঝখানে জাংশনের এখানে ডিপ্লিশন রিজন যেটা, সেটা হলো স্পেস চার্জ রিজন। এটা একটু ক্লিয়ার করবো, পড়ার সময় বুঝতে সুবিধা হবে। তো এই জায়গাগুলোর বিভিন্ন চার্জের কথা বলা হয়েছে, কিউপিই এইখানকার, এটা হলো কিউপিই, আর ওখানকারটা হচ্ছে কিউপিসি, হোল চার্জ আর কি। তারপরে ক্রস সেকশনাল এরিয়া ধরে নিছে যে এরকম একটা এরিয়া এ। আচ্ছা, তারপরে হচ্ছে ডিভাইস টু হ্যাভ ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, কিউএস ইজ দা integrated charge density is per unit volume, সেখানে QS ধরছে একটা চার্জ। The base emitter and base collector space charges can be also be viewed as have space charge QSE, এই জায়গায় চার্জটা হচ্ছে QSE, আর ওই জায়গার চার্জ হচ্ছে QSC। ঠিক আছে, তাহলে 3 জায়গার চার্জ, 4 জায়গার চার্জ বুঝলা, এটা হচ্ছে QP, এটা QNP, হ্যাঁ, সরি কিউ, কই লিখলাম, ও সরি, এই কিউপিসি, কিউপিই, কিউপিসি, আর এরা হচ্ছে কিউএসই, কিউএসসি। ঠিক আছে, there are these excess charges on either side of the metallurgical junction. Changes in bias causes movements of the depletion region edge, which lead to either covering or composition of the immobile charge. The net charge on either side of the space charge region either increases or decreases with change content at the edge of the depletion region. Thus, the transition capacitance characterizing the change in the charge of the space charge is meant to be এত, তাহলে আর বেজ এমিটার ডিপ্রেশনের জন্য এত। এই দুটা তোমরা পরে দেখো, ট্রানজিশন ক্যাপাসিটেন্স হিসাবে যে এক্সপ্লেনেশনটা সেটা একটু লাগবে, আর ছবিটা যেটা দিলাম কোথাকার কোন চার্জ সেটা লাগবে। তো ট্রানজিশন ক্যাপাসিটেন্স এর ক্ষেত্রে ওই কনসিডার প্রবলেম এজ এ সুপারপোজিশন, আমাদের টাইম শেষ হবে, ফরওয়ার্ড রিভার্স ট্রানজিশন, এটা স্পেশাল কেস টেস্ট ধরে এরকম চার্জের এক্সপ্রেশন গুলো চেঞ্জ হবে। তা ফরওয়ার্ডের ক্ষেত্রে এই আসবে, রিভার্সের ক্ষেত্রে এই আসবে, তারপরে টাউ গুলা টাইম কনস্ট্যান্ট গুলো এটা আসবে। টাইম কনস্ট্যান্ট মানে কি, চার্জ আর নিচে তো দেখা যাচ্ছে কারেন্ট, তাই না? তো তোমরা তো জানো যে চার্জ পার ইউনিট টাইম, দ্যাট ইজ ইয়োর কারেন্ট। তাহলে আমরা যদি চার্জ পার কারেন্ট করি তাহলে টাইম হয়ে যাবে। তো দ্যাট টাইম ইজ দা তোমার ওই যে টাইম, টাইম কনস্ট্যান্ট হিসেবে ধরতেছে এটা। তো ওটার সাথে চার্জিং ডিসচার্জিং এর ব্যাপারগুলো থাকবে। তাহলে ফরওয়ার্ড এটা, ব্যাকওয়ার্ড এটা, তারপর এখান থেকে এটা আসতেছে, এগুলো খুব ভাবে দেখবা, যেটা আমরা সাজেস্ট করব পরীক্ষার জন্য সেগুলো দেখবা, এখন খালি কনসেপ্ট গুলো দেখাচ্ছি। এবং ট্রানজিস্টরের একটা বিটা কনস্ট্যান্ট থাকে, সেটা দিয়ে আইসিআইবি রিলেশন, সেখান থেকে এগুলো আসছে, সেখান থেকে এটা আসছে। তো এই জিনিসগুলা ক্রমাগত অ্যানালাইসিস করে গেছে, আমরা এখন এখন বলতেছি না, পরে লাগলে বলবো এটা কোনটা লাগবে না লাগবে। হ্যাঁ, এগুলোর মধ্যে রিলেশন দেখাইছে, তারপর সেটার সাথে সাথে সার্কিট হিসেবে দেখাইছে। তো এটা পরে লাগলে বলবো, দেখতে হবে কিনা। হ্যাঁ, আমাদের মূল কনসেন্ট্রেশন গুমেল ছিল,
আচ্ছা, এরপরের অংশগুলো কালকের ক্লাসে দেখবো। যেটুক লাগবে এটুকুই দেখবো আর কি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। স্যার